আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার প্রতিবেদন শুরু করছি একটি ভিডিও বার্তার শুরুর অংশটি দিয়ে। সেটা শুনুন প্রথমে। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। বাইকের মধ্যে আমি ছিলাম না। নিশ্চয়ই বুঝে গেছেন বার্তাটি ওসমান হাদির হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার। এই ভিডিও বার্তাটি শুধু শুনিয়ে দিলাম প্রথমে, এরপরে তার যে পুরো ভিডিও বার্তাটি তার সেটা আপনাদের সামনে নিয়ে আসব। এখন যে প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আমি এই চ্যানেলে ইতিপূর্বে 3টি ভিডিও আপলোড করেছি। তার প্রথমটি ছিল 16ই ডিসেম্বর। তার শিরোনাম ছিল, সেই প্রতিবেদনের শিরোনাম ছিল ওসমান হাদির খুনিকে খুঁজে দিলেন আগাথা ক্রিস্টি। সেখানে আমি উল্লেখ করেছি যে আগাথা ক্রিস্টির ওপরে এই দায়িত্ব, তার যে ধরন, তার যে গোয়েন্দা আরকুল পোয়ারো, তার যে ধরন তদন্তের, সেই অনুযায়ী এই খুনটি করেছে ওই ওসমান হাদির কাছের লোক, যাদের এই খুন হওয়ার ফলে যাদের লাভের সম্ভাবনা, তারাই তাকে খুন করেছে। অর্থাৎ মোটিভটা হচ্ছে বড় কথা। সেই মোটিভ দেখে আমি বলেছিলাম যে এই খুনের পেছনে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যারা চালিকা শক্তি, আমি স্পষ্ট করে বলিনি, কিন্তু আমি সেখানটায় প্রথম ভিডিওতে যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই খুনের পিছনে স্পষ্টভাবে রয়েছে জামাতের হাত। এমনকি জামাতের এই কাজটি সম্পন্ন করার জন্যে যে শুটার বা ভাড়াটে খুনিকে নিয়োগ করা হয়েছিল, সেই খুনির নিয়োগের পেছনেও ছিল এই সরকারের সঙ্গে যারা আছে একদম উঁচু মহলে। তারা কারা? মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামান। আমি ইঙ্গিত করেছিলাম এই যে ভারতের ওপর দোষ দেয়া হচ্ছে, আওয়ামী লীগের ওপর দোষ দেয়া হচ্ছে, এরা কেউ নয়। এই খুনি হচ্ছে এই সরকারের ভেতরে যারা একদম উঁচুতে বসে আছেন তারা। আমি আমার দ্বিতীয় ভিডিও করেছিলাম তার 3 দিন পরে, যেদিন হাদি মারা যান, এবং সেই দিনের ভিডিওতে আমি বলে এসেছিলাম, আরও স্পষ্ট করে বলেছিলাম যে এই ভিডিওর পেছনে যে জামাতের হাতের কথা, সেটা সেখানে বলেছিলাম। এবং 26 তারিখে আমি সেখানটায় নিয়ে এসেছিলাম এই বক্তব্য যে হাদির ভাই ওমর হাদি, তিনি বলছেন যে এই খুন করা হয়েছে নির্বাচন রুখতে। অর্থাৎ আমি প্রথম দিন যেগুলো বলেছিলাম ঠিক সেই জিনিসগুলোই পরবর্তী সময়ে একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেল। এই পরিপ্রেক্ষিতে আমি তৃতীয় দিন অর্থাৎ 26 তারিখের ভিডিওতে আমি এটাও বলেছিলাম হাদির খুনি বর্তমানে কোথায় আছে। আমি বলিনি যে ওই ফয়সাল করিম মাসুদ তিনি হাদিকে খুন করেছেন, এটা বলিনি। আমি বলেছিলাম যিনি খুন করেছেন তিনি এখন রয়েছেন পাকিস্তান দূতাবাসে। এই পাকিস্তান দূতাবাসে তিনি রয়েছেন, এবং এই আমার থাকাটা, আমি সম্ভবত আমি সবার আগে পাকিস্তান দূতাবাসে রয়েছে হাদির খুনি, সেটা আমি প্রথম বলি। তো আমি ছাড়াও এই কথাটি বলেছেন আমাদের আর একজন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শোয়েব চৌধুরী। শোয়েব চৌধুরী কি বলেছেন তার ভিডিওতে, সেটা একটু শুনুন আপনারা। Akanksha, we are hearing the voice of Islamabad via Dhaka. And that is what it's saying, that Hadi's killers are in Meghalaya, whatever, Ramu Hills. But in reality, I can say on record that both the killers of Hadi are
currently, just now, they are inside the Pakistan High Commission's first floor, which is called Dhaka Cell. They are very much inside road number 71, Gulshan, Dhaka. They are inside the Pakistan High Commission, and they were used and hired by Pakistan High Commission to assassinate Hadi for a political mileage that Pakistan is already getting, and to somehow destabilize the country's situation, and to how to say, never hold any election in this country. So I'm repeating, the killers of Hadi are not in Meghalaya. The killers of Hadi are inside Pakistan High Commission in Dhaka, road number 71, Gulshan. At first floor, there is a cell called Dhaka Cell, and both of them are there. And if Pakistan has the courage, let them deny my claim. I will come up with some strong evidence. All right. ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বাংলাদেশে যা জুড়ি মেলা ভার, সেই শোয়েব চৌধুরী স্পষ্টভাবে বললেন যে ওসমান হাদির খুনি রয়েছে ঢাকার পাকিস্তান দূতাবাসে। আর আমি আমার গোপন, অসমর্থিত কিন্তু ভীষণভাবে নির্ভরযোগ্য সূত্রের ইনপুট থেকে আমি 26শে ডিসেম্বরই আমি বলেছিলাম যে তিনি আছেন, যে খুনি যে খুন করেছে ওসমান হাদিকে, সে পাকিস্তানের হাই কমিশনে রয়েছে। মিলে গেল আমার কথাটা। আবার দেখুন, এই খুনের পরে এখন একটি ভিডিও বার্তা বেরিয়ে এসেছে। এই দাউদ খান বা ফয়জাল করিম মাসুদ, তার যে ভিডিও বার্তাটি, সেটি এখন চারদিকে খুবই সাড়া ফেলেছে চারদিকে। কি সেই ভিডিও বার্তা? এই ভিডিও বার্তার প্রথম একটুখানি অংশ দিয়ে আমি এখানে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন শুরু করেছিলাম। এইবার আমি ফয়জালের ভিডিও বার্তায় যে বিষয়গুলো প্রধানত উঠে এসেছে তার মূল অংশগুলো ছোট্ট করে বলছি। ভিডিওতে প্রথমত ফয়জাল নিজেকে নির্দোষ দাবি করে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি ওসমান হাদিকে হত্যা করেননি এটা বলেছেন, এবং বলেছেন যে হাদি তার বন্ধু ছিলেন এবং ঘটনার সময় তিনি কাছাকাছি থাকলেও তিনি কোনো গুলি চালাননি। ষড়যন্ত্রের অভিযোগ সেটা তিনি করেছেন। তিনি বলেছেন কি, যে তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। একটি নির্দিষ্ট মহল, সেই মহলের নাম তিনি প্রথমে উল্লেখ করেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, তিনি জামাতের সাথে যুক্ত ছিলেন ওসমান হাদি। এবং তিনি অভিযোগ করেন, এই ফয়সাল, যে একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে যাতে মূল অপরাধীদের আড়াল করা যায়। তাহলে একটা প্রশ্ন আসে, কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন? তিনি যদি না হন, খুনি না হন, অভিযুক্ত না হন, আসামি না হন, তাহলে কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে তার জীবন হুমকির মুখে ছিল, তাকে পিটিয়ে মব লিঞ্চিং করার পরিকল্পনা করা হয়েছিল বলেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আর তিনি কোথায় আছেন? তিনি যেটা স্পষ্ট করে বুঝিয়েছেন যে তিনি দুবাইয়ে আছেন, এবং সেখান থেকেই এই বার্তা দিচ্ছেন। দুবাইয়েও একটি গোপন স্থানে তিনি আছেন। এটা তিনি ভিডিওতে আর কি বলেছেন? তিনি বলেছেন যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তিনি জানিয়েছেন। এইখানে একটা কথা বলা যায় যে আজকে তো 18ই ডিসেম্বর, 18-19-এর মধ্যবর্তী রাত্রে, 18-19 ডিসেম্বরের মধ্যবর্তী রাত্রে হাদির মৃত্যু হয়। তারপরে 12-13 দিন হয়ে গেল, এবং তাকে যেদিন আক্রমণ করা হয় সেই দিনের কথা ধরলে 20 দিন হয়ে গেল প্রায়।
তাহলে আজ অবধি কেন তদন্তের জন্য একটা বিশেষ কমিটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কেন নিয়ে এলেন না নিয়ে এলো না অন্তর্বর্তী সরকার? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে। আর পুলিশের ভাষ্য, ডিএমপি ঢাকা মহানগর পুলিশ তারা তো প্রথমে সরকারের দাবিকেই অস্বীকার করেছিল, বলেছিল যে এ পালিয়ে চলে গেছে ভারতে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এখন তারা আবার ঘুরে গিয়ে বলছে হ্যাঁ তারা ওই মেঘালয় বর্ডার দিয়ে, মেঘালয়ের সংলগ্ন বর্ডার দিয়ে তারা মেঘালয়তে তারা চলে গেছে। তাহলে এখন যে প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটা, এই যে একের পর এক পুলিশ তার অবস্থান পাল্টাচ্ছে, অথচ বিশেষ তদন্তের কোনো ব্যবস্থা করছে না। আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করা উচিত ছিল। এর যে ইনকিলাব মঞ্চ, যারা হচ্ছে হাদির যে সংগঠন, সেই সংগঠন শাহবাগে অবস্থান শুরু করে দিয়েছে এর তদন্তের দাবিতে। তারা একটা ডেডলাইন ঠিক করে দিয়েছে। তা সত্ত্বেও কেন সরকার এই ব্যাপারে বিশেষভাবে কোনো উদ্যোগ নেয়নি তদন্তের? কেন কোনো আন্তর্জাতিক তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে না? তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। সুতরাং এটা এই সরকার করবে না, কারণ খুনের চক্রান্তটা হচ্ছে এই সরকারেরই নিজেদেরই পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনার মধ্যে দেশকে নির্বাচন বন্ধ করা, এমনকি দেশকে ইসলামী বিপ্লবের পথে নিয়ে যাওয়া অনেক গভীর। আমি সেই বিষয়টাও আমার পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে বলেছি। এবার সব শেষে আমি শোনাবো ওসমান হাদির খুনি বলে যাকে অভিযুক্ত করা হচ্ছে ফয়সাল যে ভিডিও বার্তাটি পাঠিয়েছে, সেই ভিডিও বার্তাটি আপনাদেরকে শোনাবো। আপনারা নিজেরাই শুনুন সকর্ণে। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে। বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচার গুলো করছেন, এটা আসলে কাম্য না। আমি এটার প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। I protest. এটার একদিন সুষ্ঠু বিচার হবে। I demand justice. এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। Me or my family are not আর আপনারা connected যে to this incident. ব্যাংকের টাকার কথা বলছেন, ওগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি। The money you are Tax talking pay about, করছি। I have earned it legitimately. I have paid tax to the Bangladesh government. ট্যাক্স দেই। এগুলো প্রত্যেকটা মুহূর্তে হিসাব আছে। আপনাদের সামনে কথা বলতে এসেছি। খালেদার জানাজায় জয়শঙ্কর শেরের উপর সোয়াশের কূটনীতি নয়াদিল্লির। আমরা যে মুহূর্তে এই ভিডিওটি নির্মাণ করছি কিংবা প্রচার হচ্ছে 31শে ডিসেম্বর দুপুরে, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে, এবং পরেও যারা দেখবেন ইতিমধ্যে জানাজা হয়ে গেছে। এই জানাজা অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা দৃষ্টি আকর্ষিত হয়েছে, যে বিদেশি অতিথিরা এই জানাজাকে কেন্দ্র করে আসছেন বাংলাদেশের এই মুহূর্তের ভ্রাতৃপ্রতিম দেশ, বন্ধুপ্রতিম সাধারণত কূটনীতিতে বলা হয়, কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই বলেছে যে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ, ফ্রাটার্নাল, সেই ভ্রাতৃপ্রতিম দেশের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ইসাকদার এই জানাজায় অংশগ্রহণ করেছেন বা করছেন বা আসছেন, এবং ভুটান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রীরা, বিদেশ মন্ত্রীরা আসছেন বা এসেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে
যোগ দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের সংবাদ মাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি শুরুতেই শিরোনামে বললাম যে শেরের উপর সোয়াশের কূটনীতি। এই শের, মন, কেজি, এখন আমরা কেজির যুগে আছি। শের, মন জিনিসটা আমরা দেখেছি, আমাদের প্রজন্ম হয়তো শেষ দেখেছে। আমরা খুব ছোটবেলায় তখন ওজনের একক হিসেবে ছিল শের। তখন আমরা শুনতাম, এবং এখনো মুরব্বীরা বলেন যে কেউ যদি কারো থেকে একটু বড় হয় বলে যে শেরের উপর সোয়াশের। বর্তমান বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে, যে বাংলাদেশের ইউনূস সরকার, ইউনূসের প্রধান পৃষ্ঠপোষক জামাত, এনসিপি, তাদের মধ্যে চরম তুমুল ভারত বিরোধিতা বিদ্যমান। আর এই ভারত বিরোধিতাকে ভেঙে চুরমার করে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন। আমি এটিকেই বলছি যে শেরের উপর সোয়াশের কূটনীতি। ইউনূস কি কূটনীতি করবেন? ভারতের বিদেশ মন্ত্রক, ভারত সরকার তার থেকে বড় কূটনীতি করলেন। বিশেষ করে খালেদা জিয়ার শেষ বিদায়ে জানা যায় ভারতের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধির অংশগ্রহণ, বিদেশ মন্ত্রকের মন্ত্রীর অংশগ্রহণ, ভারতের পঞ্চ পাণ্ডবের একজনের অংশগ্রহণ। এটিকে নিঃসন্দেহে আমি শেরের উপর সোয়াশের কূটনীতি হিসেবেই দেখছি। এই মুহূর্তে বাংলাদেশ ভোটমুখী, আর এই ভোটমুখী বাংলাদেশে জয়শঙ্করের এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমি তো এক বাক্যেই বলেছি যে এটা শেরের উপর সোয়াশের কূটনীতি। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে, বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে, এর পেছনে যে পাকিস্তান এবং চীনের উস্কানি রয়েছে তা বুঝতে খুব বেশি সময় লাগেনি ভারতের সাউথ ব্লকের। এবং এই আবহে তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের মতো ভারত বিরোধী সংগঠনও। আর তাই আপাতত সাবধানী হয়েও বিএনপির দিকে সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে জয়শঙ্করের বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশে ফেরা হয়ে গেছে, তার প্রায় এক সপ্তাহ হতে চলল। 25 তারিখ তিনি দেশে ফেরেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে কদিন আগে বলতে শোনা গিয়েছিল যে ভারত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে, এবং এই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ভারত একটা নয়া ডেভেলপমেন্ট হিসেবে দেখেছে। কদিন আগে রণধীর জয়সওয়াল বলেছেন। নিশ্চিতভাবে এক্ষেত্রে ভারতের অবস্থান যথেষ্ট সাবধানী, এবং তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কড়া নজর রাখছে। প্রতিবেশী দেশের পরিস্থিতি আপাতত নজরে রেখেই পুরো বিষয়টিকে মাথায় রাখছে ভারত। জয়সওয়ালের মন্তব্য সেটি স্পষ্ট করে দিয়েছিল। তবুও খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের যোগদান ইউনূস জামাতের উপর সোয়াশের কূটনীতিরই একটি নিদর্শন। যাই হোক, এই জানাজা কূটনীতিটাকে আমি অন্ততপক্ষে অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি, কারণ বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী চর্চা আছে, এমনকি যার জানাজায় অংশ নিচ্ছে ভারত, সেই দল কদিন আগে আপনারা দেখেছেন ভারত বিরোধিতার চর্চা করেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদের ভারত বিরোধী ক্যাম্পেইন কিভাবে চালানো, ভারতীয় শাড়ি পর্যন্ত, তার স্ত্রীর শাড়ি পর্যন্ত তিনি পুড়িয়ে দিয়েছিলেন। রাজশাহীতে গিয়ে ভারতীয় বিছানার চাদর পুড়িয়ে দিয়েছিলেন। ভারত বয়কট। রিজভী আহমেদরা, এই ধরনের মানুষগুলো খানিকটা উগ্রপন্থী। এই ধরনের মানুষগুলো বিএনপিতে যেমন আছে, ঠিক তেমনি এনারা একটু সময়ের চেয়ে আগিয়ে একটু উগ্রতা দেখান, তেমনি আওয়ামী লীগেও আছে। আওয়ামী লীগের এই মুহূর্তে আমার মনে পড়ছে আওয়ামী লীগের হাসান মাহমুদ এমন একজন মানুষ ছিলেন যার কথায়, বার্তায়, কর্মে মনে হতো যেন বিরোধী পক্ষ কোনোভাবে না দাঁড়াতে পারে। বিরোধী পক্ষের প্রতি
মানে শিষ্টাচারের আচরণ সম্পন্ন কথাবার্তা তার ছিল না। ঠিক তেমনি রিজভী আহমেদও খানিকটা তেমন। কিন্তু এখন কি হয়েছে, আপনারা অন্ততপক্ষে গত 20 দিন যাবত বিএনপির মুখে কোনো ভারত বিরোধিতা দেখেছেন? দেখেননি। ভারত বিরোধিতায় যেন কুলুপ এঁটেছে। সেই জায়গা থেকে এই যে বললাম খানিক আগে যে ভারত খানিকটা বিএনপির উপরে ঝুঁকেছে, এটা সাময়িক প্রেক্ষাপটের কারণে, কারণ ভারতের উপরে চাপ আছে। এই যে এখানে পাকিস্তান, এখানে জঙ্গিরা এক প্রকার এটাকে একটা অভয়ারণ্য তৈরি করছে। এই অভয়ারণ্য তৈরি করার প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে ভারতের উপর একটা প্রচ্ছন্ন চাপ আছে বলতে পারেন, যে বাংলাদেশের মাটিকে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের মাটিকে যদি আপনি ছেড়ে দেন, ধরুন আওয়ামী লীগের উপর নির্ভর করে আপনি বসে আছেন, আর এই ফাঁকে দখল হয়ে গেল, তখন ভারতের জন্য সেটি মহা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আর সেই প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে না, বাংলাদেশের মাটিকে ভারত ছাড়বে না। এবং এই যে জয়শঙ্করের বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করাটা আরেকটি নয়া সংযোজন। এই মুহূর্তে এ পর্যন্ত।